হ্যালো গাইজ, আজ আমরা এক্সপ্লেন করব অদ্ভুতম নামের একটি তেলুগু সিনেমা যেটি মুক্তি পায় 2019 সালে। এটি একটি সাইফাই লাভ স্টোরি সিনেমা। কথা দিচ্ছি এই সিনেমাটি আপনার মাথা একেবারে ঘুরিয়ে দিবে, কারণ হচ্ছে এই সিনেমার নায়ক হচ্ছে 2019 সালে চলে যায় আর সিনেমার নায়িকা 2014 সালেই থেকে যায়। আর নায়ক এবং নায়িকার মাঝে অতীত এবং ভবিষ্যতে থাকা অবস্থাতেই প্রেম হয়। আর এই সিচুয়েশনে তাদের ভিতরে কি কি ঘটে আর শেষ পর্যন্ত তাদের মিল হয় কিনা, এই নিয়েই থাকছে আমাদের আজকের সিনেমার গল্প। মুভির শুরুতেই আমরা সুরিয়া নামের একটি ছেলেকে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখি। ছেলেটির আচরণ দেখে আমরা বুঝতে পারি যে ছেলেটি কোনো কারণে ডিপ্রেশনে রয়েছে আর সে কারণেই সে সুইসাইড করতে চাচ্ছে। আর কেন সে সুইসাইড করতে চাচ্ছে সেটা আমরা সামনে গিয়ে জানতে পারবো। তখন সুরিয়া একা মদ খেতে খেতে মনের কষ্ট বলতে থাকে। আর অপরদিকে আমরা দেখতে পাই ভেনেলা নামের একটি মেয়েকে, তারও ওই একই অবস্থা, সেও সুইসাইড করতে যাচ্ছে। ভ্যানেলা আস্তে আস্তে বিশাল এক নদীর দিকে এগিয়ে যাচ্ছে। ভ্যানেলাও বিশাল এক ব্রিজের উপরে দাঁড়িয়ে একা একা তার মনের কষ্টগুলো বলতে থাকে। এমন নিস্তব্ধতায় দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব রহস্যময় লাগে। তারা দুজনেই আলাদা আলাদা স্থানে দাঁড়িয়ে আছে, তাও আবার সুইসাইড করার জন্য। কিন্তু কেন সেটা জানতে হলে আমাদের 12 ঘন্টা ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তাহলে চলুন দেখা যাক 12 ঘন্টা আগে তাদের সাথে কি এমন ঘটেছিল যে কারণে তারা সুইসাইড করতে যাচ্ছে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই একটি মিউজিক প্লেয়ারে গান বাজছিল এবং সুরিয়া ওখানেই ঘুমাচ্ছিল। তখন সে একটি রোড অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে আর ওটা দেখেই তার ঘুম ভেঙে যায়। এরপর সে একটি ছবির সামনে গিয়ে দাঁড়ায় আর ছবিটি হচ্ছে তার বাবার। একটু পরেই সুরিয়ার ফোন বেজে ওঠে। তার বন্ধু প্রসাদ তাকে কল করেছে। প্রসাদ আর সুরিয়া একটি টিভি চ্যানেলে কাজ করে এবং সুরিয়াকে এসে অফিসে আসতে বলে। সুরিয়া কথা বলতে বলতে আকাশের দিকে তাকিয়েছিল। তখন সে দেখতে পায় আকাশের রং একটি ইউনিক কালার ধারণ করেছে আর এটা দেখে সে কিছুটা অবাকও হয়। এর কিছুক্ষণ পরেই তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে, কিন্তু কলটা রিসিভ করে কানে নিতেই কলটা অদ্ভুতভাবে কেটে যায়। আর ঠিক ওই সময় তার ঘরের রেডিওটি বেজে ওঠে। এরপর সে বলে, আমি তো ঘুম থেকে উঠেই রেডিওটি বন্ধ করেছিলাম। এরপর সে ব্রেকফাস্ট করার জন্য ফ্রিজে খাবার খুঁজতে যায়। ঠিক তখনই তার কলিং বেল বেজে ওঠে। এরপর সে দেখতে পায় কেউ একজন তার জন্য খাবার নিয়ে এসেছে। কিন্তু কথা হলো সুরিয়া কোনো খাবার অর্ডার করেনি, আর খাবার কে অর্ডার করেছে সেটা ডেলিভারি বয়ও জানে না। আর এই খাবার কে পাঠিয়েছে এর রহস্য আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। এর পরের সিনে আমরা দেখতে পাই যে ভেনেলার বাড়িতে ভেনেলার বিয়ের জন্য তার আত্মীয় স্বজনরা এসে ভরে গেছে। আর ভেনেলা এই বিয়েতে রাজি ছিল না, তাই অনেকটা বিরক্তিকর অবস্থায় কফি সার্ভ করে। এরপর ভ্যানেলা আলাদাভাবে ছেলেটির সাথে কথা বলতে যায় এবং সেখানে গিয়ে ছেলেটিকে জানায়, তোমাকে আমার পছন্দ হয়নি। কিন্তু ছেলেটা তার কোনো কথায় কান না দেওয়ায় ভ্যানেলা বলে, আমার 4 জন বয়ফ্রেন্ড আছে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। এরপর ভ্যানেলা বলে, আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই। আর এইসব কথা শুনে ছেলেটা কোনোভাবেই তার কথায় কান দিচ্ছিল না, কারণ ভ্যানেলার বাবা আগেই বলে দিয়েছিল যে তার মেয়ে বিয়ে করতে চায় না। সে এইসব বলে সবাইকে তাড়িয়ে দেয়। অবশেষে কোনো কিছুতেই কাজ না হওয়ায় ভ্যানেলা ছেলেটিকে বিয়ের পর বালিশ চাপা দিয়ে মেরে ফেলার ভয় দেখায়। আর এই কথা শুনে ছেলেটি ভয়ে ভয়ে ওখান থেকে চলে আসে, কিন্তু সবার সামনে এসে ভ্যানেলাকে অবাক করে দিয়ে বলে যে আমি ভ্যানেলাকে বিয়ে করতে রাজি। আর এই কথা শুনে ভ্যানেলা অবাক হয়ে যায়। এরপর বরপক্ষ যখন বাড়িতে যাচ্ছিল তখন তাদের গাড়ি স্টার্ট হচ্ছিল না। এরপর ভ্যানেলা এসে গাড়িটিকে ঠিক করে দেয় এবং গাড়িটি স্টার্ট হয়। আর ভ্যানেলার এই কাণ্ড দেখে বরপক্ষরা বুঝতে পারে ভ্যানেলা হয়তো কোনো এক মেকানিক। তখন ভ্যানেলার বাবা রেগে যায়। এরপর ভ্যানেলার বাবা খাবার টেবিলে বসে বলে, আমি এই বিয়েতে রাজি। কিন্তু ভ্যানেলা বলে যে না, আমি এই বিয়ে কোনোভাবেই করব না, আমি জার্মানি গিয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব। এদিকে তার বাবা বড় 2 মেয়েকে বিয়ে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। অপরদিকে ছেলেপক্ষ উল্টো মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে করতে চায়, তাই তার বাবা এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। কিন্তু ভ্যানেলা এবং ভ্যানেলার দাদি এই বিয়েতে কোনোভাবেই রাজি হয় না। তখন তার বাবা বলে, তুই যদি পরীক্ষাতে ফার্স্ট হতে পারিস তাহলে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেই তোর বিয়ে দেব। আর এই কথায় ভ্যানেলাও রাজি হয়। এরপর আমরা সুরিয়াকে দেখতে পাই, সে একটি গাড়ি নিয়ে অফিসের দিকে যাচ্ছিল। এমন সময় তার বন্ধুর কল আসে এবং তাকে একটি মিউজিক্যাল কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য প্রস্তাব দেয়। তখন সুরিয়া বলে, আমি এই সব আর করব না। তখন সে অতীতের কিছু কথা ভেবে ইমোশনাল হয়ে পড়ে। আর ঠিক তখনই সামনে থেকে একটি গাড়ি এসে তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার উপক্রম হয়, কিন্তু অল্পর জন্য সে বেঁচে যায়। এরপর আমরা দেখতে পাই সুরিয়া অফিসে চলে এসেছে এবং অফিসে সবার কম্পিউটারে একটি প্রবলেম চলে আসে। আর এটা দেখে সবাই চমকে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই এই সমস্যাটা অটোমেটিকলি ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সুরিয়া কোনো এক মিউজিক ডিরেক্টরের সাথে কথা বলছিল। তখন সাক্ষাৎকার নেওয়ার সময় সুরিয়া ডিরেক্টরকে একটু অপমান করে কথা বলে, কারণ সুরিয়া জানে ওই মিউজিক ডিরেক্টর অন্যের মিউজিক কপি করে। আর এই নিয়ে তাদের দুজনের মাঝে অনেক তর্ক বিতর্ক হয়।
অপরদিকে আমরা দেখতে পাই ভ্যানেলার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে আর এই পরীক্ষাতে সে ফেল করেছে। তখন সে তার বাবার বলা কথাগুলো ভাবতে থাকে আর সেই সাথে মন খারাপও করে। এদিকে আমরা দেখতে পাই সুরিয়া তার বসের সামনে দাঁড়িয়ে আছে। সুরিয়ার বস আসলে তার বাবার বন্ধু ছিল। তখন সে সুরিয়াকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলে। সে আরো বলে যে তোর জন্য তোর বাবার মৃত্যু হয়েছে, কারণ তুই সারাদিন মিউজিক নিয়ে পড়ে থাকতি আর এই জন্য তোর বাবা তোর ভবিষ্যৎ নিয়ে অনেক টেনশন করত। এরপর আমরা দেখতে পাই যে আকাশের রং রঙিন হয়ে গিয়েছে এবং সবার ফোনে নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে আর এই বিষয় নিয়ে সবাই চিন্তিত। সবাই তখন তাদের ফোন নিয়েই ব্যস্ত ছিল আর নিউজ চ্যানেলগুলো এই সব নিয়ে নিউজ করতে থাকে। এই ব্যস্ত শহর আর ব্যস্ত মানুষের ভিড়ে আমরা ভ্যানেলাকে দেখতে পাই। সে আকাশ রঙিন হওয়ার বিষয়টা দেখে, কিন্তু সে এটা নিয়ে কোনো মাথা ঘামায় না, কারণ সে তার পরীক্ষার রেজাল্ট এবং তার বাবার কথাগুলো ভেবে যাচ্ছে। অফিস থেকে ফিরে সুরিয়া তার বাবার ছাদের উপরে উঠতে যায়। তখন ওখানকার সিকিউরিটি গার্ডকে কি যেন ভেবে তার পকেটে কিছু টাকা ঢুকিয়ে দেয়। তখন সুরিয়া তার বসের কথাগুলো আর তার বাবার মৃত্যুর কথাগুলো ভাবতে থাকে আর সেই সাথে সে ড্রিঙ্কস করতে থাকে। এরপর সে সুইসাইড করার জন্য ছাদের একদম কিনারায় গিয়ে দাঁড়ায়। অন্যদিকে ভ্যানেলা, সে এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না আর অপরদিকে সে ফেল করেছে, তাই তার বাবা তাকে ধরে জোর করে বিয়ে দিয়ে দিবে। আর এইসব কথা ভেবেই সে সুইসাইড করার জন্য নদীর ধারে যায়। আর এই সিনগুলোই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। আর সব থেকে মজার ব্যাপার হলো যে সিনেমার সব থেকে বড় টুইস্ট এখান থেকেই শুরু হয়। এরপর সুরিয়া তার ফোনে একটা সুইসাইড নোট লিখে। সে এটা কাকে পাঠাবে বুঝতে পারছিল না। সে অন্য কাউকে এই লেটারটি পাঠিয়ে বিপদে ফেলতে চায় না, তাই সে তার নিজের নাম্বারেই এই লেটারটি সেন্ড করে। আর এই সময় পুরো শহরে নেটওয়ার্কের ক্রস কানেকশন ছিল, তাই ওই মেসেজটি সুরিয়ার ফোনে না গিয়ে ভ্যানেলার ফোনে চলে যায়। আর ঠিক ওই সময় ভ্যানেলা নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে মেসেজ টোন বেজে ওঠে। সে তখন ওই মেসেজটি দেখে খুবই অবাক হয়, কারণ এটা একটা সুইসাইড নোট ছিল। কিন্তু মেসেজটি কে পাঠিয়েছে সেটা জানার জন্য মেসেজের রিপ্লাই দেয়। এরপর তাদের দুজনের ভিতর ঝগড়া লেগে যায়। তখন ভ্যানেলা বুঝতে পারছিল না যে কিভাবে তার নাম্বার থেকে তাকে মেসেজ দিচ্ছে। তখন সুরিয়াও তার নাম্বার দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের দুজনের নাম্বারই একই ছিল। এরপর সুরিয়া ওই নাম্বারে কল দেয় এবং ভ্যানেলার ফোন বেজে ওঠে। ভ্যানেলা খুব ভীত হয়ে ফোন রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে তার বাবার কণ্ঠ শুনতে পায়। তখন তার বাবা বলে যে তোর দাদি হার্ট অ্যাটাক করেছে, তাড়াতাড়ি বাসায় আয়। অপরদিকে ভ্যানেলা তার বাবার সাথে কথা বলার কারণে সুরিয়ার ফোন ঢোকে না, তাকে ব্যস্ত দেখায়। ঠিক ওই সময় তার বাসার সিকিউরিটি গার্ড তার বন্ধুকে ডেকে আনে আর তাকে ছাদের কিনারা থেকে নিয়ে যায়। সুরিয়া তখন তার বন্ধু প্রসাদকে সবকিছু খুলে বলে, কিন্তু সুরিয়ার বন্ধু এসব কিছুই বিশ্বাস করে না। তখন সুরিয়া সিদ্ধান্ত নেয় ওই মেয়েটিকে সে যে কোনো উপায় খুঁজে বের করবে। অপরদিকে ভ্যানেলা তার দাদিকে দেখার জন্য হসপিটালে যায়। এরপর আমরা দেখতে পাই যে পরদিন সুরিয়া আবার অফিসে গিয়েছে আর তখন সে ওই বিষয়টা নিয়েই পড়েছিল যে কিভাবে তাদের দুজনের নাম্বার এক হলো। এরপর তার বন্ধু প্রসাদ সেখানে আসে এবং সুরিয়া ফোন থেকে ভ্যানেলাকে মেসেজ করে, কিন্তু মেসেজের কোনো রিপ্লাই আসে না। তখন প্রসাদ বলে সুরিয়া হয়তো নেশা করে নিজের নাম্বারে নিজেই মেসেজ করেছে, নয়তো এতক্ষণে মেয়েটির মেসেজ নিশ্চয়ই আসতো। এরপর তারা অফিসে কনফারেন্সে যায়। অপরদিকে ভ্যানেলা মেসেজটি দেখতে পায় এবং তার মেসেজের রিপ্লাই দিতে শুরু করে। আর সুরিয়া ওই কনফারেন্সে থাকাকালীনই মেসেজগুলো দেখতে থাকে আর এগুলো দেখে তার বস তাকে অফিস থেকে বের করে দেয়। এরপর সে ভ্যানেলার সাথে মেসেজ করতে করতে হাঁটতে থাকে। তখন সে টিভিতে একজন আইটি বিশেষজ্ঞের সাক্ষাৎকার দেখতে পায়। তখন সে তার কাছ থেকে জানতে পারে যে অধিক সূর্যরশ্মির কারণে অনেক সময় যোগাযোগের বাধা সৃষ্টি হয় আর এর ফলে অনেক সময় ক্রস কানেকশনের সৃষ্টি হয়। পরের সিনে আমরা দেখতে পাই ভ্যানেলার দাদি বাচ্চাদেরকে পুরোনো দিনের গল্প বলছিলেন, কিন্তু ভ্যানেলা এইসব কোনোভাবেই বিশ্বাস করতো না। গল্পের মাঝে তার দাদি বলে যে সীতা রামকে ছেড়ে সুইসাইড করতে যাচ্ছিল, তখন রাম সীতাকে সুইসাইড করা থেকে বাঁচিয়েছিল আর তখন থেকেই সীতা নতুন করে বাঁচতে শুরু করে। আর এইসব কথা শুনে ভ্যানেলা সুরিয়ার কথা ভাবতে থাকে আর সে এটা ভাবে রামের মতো সুরিয়াও আমাকে বাঁচিয়েছিল। এরপর ভ্যানেলা সুরিয়াকে কল দেয়। সুরিয়া ভ্যানেলার কল পেয়ে অনেক অবাক হয়, কারণ এটি ছিল তাদের ভিতরের ফার্স্ট কল। ভ্যানেলা বলে যে তার মেসেজের কারণে সে সুইসাইড করেনি। সুরিয়াও একই কথা বলে। সে বলে যে জীবন তাদেরকে নতুন একটি বাঁচার সুযোগ দিয়েছে। এভাবেই তাদের দুজনের ভেতরে কথা চলতে থাকে। এক সময় তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। তখন ভ্যানেলা তাকে একটি শর্ত দেয়
তারা কখনোই দেখা করবে না, শুধু মেসেজ এবং ফোনে কথা বলবে। আর এরপর থেকেই তারা দুজনে মেসেজ এবং কলেই সারাক্ষণ কথা বলতে থাকে। আর এর ফলে আস্তে আস্তে তাদের দুজনের ভেতরে প্রেমের লাড্ডু ফোটে। একদিন ভ্যানেলা কলেজে গিয়ে দেখে যে তার ফ্রেন্ড কাঁদছিল। সে তখন তার কাছ থেকে জানতে পারে যে তার বান্ধবী একটি ছেলেকে না দেখেই তার সাথে ফ্রেন্ডশিপ করে। আর কিছুদিন পরেই ওই ছেলেটি তার কাছ থেকে 50,000 টাকা নিয়ে তাকে ধোকা দিয়ে পালিয়েছে। আর এটা শুনে ভ্যানেলা ভয় পায়, কারণ সে সুরিয়াকেও না দেখেই তার সাথে ফ্রেন্ডশিপ করেছে। এরপরেই ভ্যানেলা সুরিয়াকে কল করে, বলে যে সে তার সাথে ক্লক টাওয়ারে দেখা করতে চায়। এরপরেই তারা দুজন ক্লক টাওয়ারে যায়। তারা একটি হলুদ বেঞ্চে বসে দুজন দুজনের জন্য অপেক্ষা করতে থাকে। তারা দুজনই দুজনকে কল করে, বলে যে তারা একটি হলুদ বেঞ্চে বসে আছে, কিন্তু কেউই কাউকে দেখতে পায় না। ভ্যানেলা ভাবে সুরিয়া না এসেই তাকে ধোকা দিচ্ছে, তাকে মিথ্যা কথা বলছে। অপরদিকে সুরিয়া ভাবে ভ্যানেলা না আসে তাকে শুধু মিথ্যা কথা বলছে। আর ঠিক তখনই সেখানে তুফান শুরু হয়। সুরিয়া বলে তাড়াতাড়ি এসে দেখা করো, নয়তো এখানে ঝড়ের কারণে আর দাঁড়ানো যাচ্ছে না। তখন ভ্যানেলা বলে এখানে তো কোনো ঝড়ই নেই, এখানে রোদ আর খুবই শান্ত পরিবেশ। তখন ভ্যানেলা ভাবে সুরিয়া এখানে না এসে তাকে শুধু মিথ্যা বলছে, তাই সে রাগ করে ফোন কেটে দেয় এবং ওখান থেকে বাসায় চলে আসে। এরপর সুরিয়া বাসায় এসে ভ্যানেলাকে আবার কল দিয়ে বলে, তুমি আমাকে দেখা করতে বলে তুমি কেন এলে না? ভ্যানেলাও সুরিয়াকে একই কথা বলে। সে বলে আমিও তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু ওখানে তো কোনো রকমেরও ঝড় ছিল না। সুরিয়া তখন তাকে টিভি দেখতে বলে, কারণ টিভিতে তখন ঝড়ের নিউজ দেখাচ্ছিল। কিন্তু ভ্যানেলা টিভি অন করলে দেখে সেখানে কোনো ঝড়ের নিউজ নেই। সে দেখতে পায় তেলেঙ্গানার একটি রাজ্যকে আলাদা করার জন্য ছাত্ররা আন্দোলন করছে। আর এটা শুনে সুরিয়া বলে 18ই ফেব্রুয়ারি তো তেলেঙ্গানা আলাদা হয়ে গিয়েছিল। আর এটা শুনে ভ্যানেলা বলে যে আজকে তো 14ই ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি তো এখনো আসেইনি। এটা শুনে সুরিয়া অবাক হয়ে যায় আর বলে এখন কত সাল চলছে? তখন ভ্যানেলা রেগে বলে 14ই ফেব্রুয়ারি 2014 সাল। এটা শুনে সুরিয়া তো পুরোই শকড হয়ে যায়, কারণ ভ্যানেলার কাছে বর্তমান ছিল 14ই ফেব্রুয়ারি 2014 আর সুরিয়ার কাছে বর্তমান ছিল 14ই ফেব্রুয়ারি 2019 সাল। অর্থাৎ সুরিয়া ভ্যানেলার কাছ থেকে 5 বছর ভবিষ্যতে আছে। এরপর সুরিয়া গুগলে টাইম ট্রাভেলের ব্যাপারে জানার চেষ্টা করে। এরপর সে একজন দার্শনিকের সাথে দেখা করে। সে বলে টাইম ট্রাভেল করা সম্ভব, কারণ এর আগেও অনেকে অনেকবার টাইম ট্রাভেল করেছে। তখন সুরিয়া ভাবতে থাকে তার সাথে যেটা ঘটেছে সেটা সত্য। ভ্যানেলা সত্যি তার থেকে 5 বছর পিছনে আছে। অপরদিকে ভ্যানেলা 18ই ফেব্রুয়ারি তেলেঙ্গানা আলাদা হয়ে যাওয়ার নিউজ দেখে অবাক হয়ে যায়, কারণ সুরিয়া আগেই বলেছিল 2014 সালের 18ই ফেব্রুয়ারি তেলেঙ্গানা রাজ্য আলাদা হয়েছিল। ভ্যানেলা অবাক হয়ে ভাবতে থাকে সুরিয়া এটা আগে থেকে কিভাবে বলল। এইসব প্রশ্নের উত্তর জানতে সে সুরিয়াকে আবার কল দেয়। তখন সুরিয়া বলে 2014 সাল আমার অতীত হয়ে গিয়েছে। তখন ভ্যানেলা এটিকে কনফার্ম করার জন্য প্রমাণ চায়। এরপর তারা দুজনে আবার ক্লক টাওয়ারে যায়। তারা দুজন একই বেঞ্চে বসেছিল, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারছিল না। ফোনে তাদের কথা হয়। ভ্যানেলা এই বিষয়টাকে কনফার্ম করার জন্য একটি আইডিয়া বের করে। ভ্যানেলা বলে তুমি বেঞ্চের দিকে তাকাও, কিছু দেখতে পাচ্ছ? তখন সুরিয়া বেঞ্চের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে বলে এখানে তো অদ্ভুতম লেখা আছে। আর এটা শুনে ভ্যানেলা চমকে যায়, কারণ সে এই মাত্রই এটা সে এখানে লিখেছে। সুরিয়া যে এটা দেখতে পাচ্ছে তার মানে সে সত্যি ভবিষ্যতে আছে। তখন ভ্যানেলাও এটা বিশ্বাস করে নেয়। এরপর বাড়িতে এসে ভ্যানেলা তার দাদিমাকে সবকিছু জানায়। তখন তার দাদিমা তাকে একটি আইডিয়া দেয়। তখন সে বলে যে সুরিয়া তো 2019 সালে আছে আর আমরা তো 2014 সালে আছি। সে তো 2014 সাল পার করেই 2019 সালে গেছে, তাই না? অর্থাৎ 2014 সালে সে কোথাও না কোথাও বসবাস করত। তার মানে এখন সে কোথাও না কোথাও বসবাস করছে। তুই তার কাছ থেকে জেনে নে সে 2014 সালে কোথায় বসবাস করত, আর তুই এখন সেখানে যা, তাহলেই তুই 2014 সালের সুরিয়াকে দেখতে পাবি। যেই কথা সেই কাজ। কিন্তু ভ্যানেলা সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। তারা ঠিক করে তারা একই সময় একই জায়গায় যাবে। তারা ফোনে কথা বলবে। একদিন ভ্যানেলা সুরিয়াকে গ্রামের মন্দিরে নিয়ে গিয়ে বলে যে এটি আমার খুব প্রিয় একটি জায়গা। ছোটবেলায় তার যদি কোনো ইচ্ছে থাকতো সে কাগজে লিখে এনে এখানে রাখতো এবং তার আশাগুলো পূরণ হয়ে যেত। এভাবেই তাদের দুজনের সম্পর্ক আরো মধুর হতে থাকে। এরপর তারা দুজনে একদিন সেই ক্লক টাওয়ারের বেঞ্চে গিয়ে বসে এবং ভ্যানেলা সুরিয়াকে প্রপোজ করে। কিন্তু সুরিয়া ভ্যানেলার প্রস্তাব রিজেক্ট করে দেয়। সে বলে যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, কারণ 5 বছর আগে আমি একটি মেয়েকে প্রপোজ করেছিলাম আর সেই মেয়েটি আমাকে ফিরিয়ে দেয়, আর আমি সেই মেয়েটিকে আজও ভালোবাসি। তাদের কথা চলছিল। তখন ওই সময়ের একটি ছেলেকে দেখানো হয়। আমরা দেখতে পাই ছেলেটি একটি ফুল কিনে কোথাও যেন যাচ্ছিল। এর পরের সিনে আবার ভ্যানেলা এবং সুরিয়ার কাছে আসে। তখন ভ্যানেলা বলে তুমি আমাকে ভালো না বাসলে এতদিন কেন কথা বললে? তখন সুরিয়া বলে আমি যেই সময় ওই মেয়েটিকে প্রপোজ করেছিলাম
তুমি সেই সময়েই বাস করছো, তাই আমি কৌতূহলে তোমার সাথে কথা বলছি। এই কথা শুনে ভেনেলা কেঁদে দেয় এবং সুরিয়াকে ইচ্ছা মতো গালি দিয়ে কলটি কেটে দেয়। এমন সময় সেই ছেলেটি ভেনেলাকে প্রপোজ করে বসে। তখন ভেনেলা সেই ছেলেটিকে চড় মেরে বলে, আমি একজনের জন্য কাঁদছি আর তুই এসে আমাকে প্রপোজ করছিস। এই বলে ভেনেলা ওখান থেকে চলে যায়। এরপর আমরা ছেলেটির ফেস দেখি। এটা দেখে আমরা পুরোই অবাক হয়ে যাই, কারণ ছেলেটি ছিল সুরিয়া। তার মানে 2014 সালে সুরিয়াই ভেনেলাকে প্রপোজ করেছিল, যেটা সুরিয়ার কাছে অতীত হয়ে গিয়েছে আর সেটা ভেনেলার কাছে মাত্র আসলো। কিন্তু মজার বিষয় হচ্ছে, আজ থেকে 5 বছর আগে যে মেয়েটিকে সুরিয়া রিজেক্ট করেছিল, সেই মেয়েটির সাথেই সুরিয়া আজ কথা বলছে, আর এটি সুরিয়া জানতো না। আর এখন ভেনেলা যেই ছেলেটির প্রপোজাল রিজেক্ট করলো, সেটা যে সুরিয়া সেটাও সে জানে না। এরপর আমরা দেখতে পাই যে ভেনেলা মন খারাপ করে বসেছিল। তখন তার দাদি তার জন্য লাল পানি নিয়ে আসে। তো যাই হোক, ভেনেলা আর তার দাদি লাল পানি খেতে থাকে। তখন সুরিয়ার কল আসে। তখন ভেনেলা বলে যে, তোমার অতীতে কার সাথে কি না কি ঘটেছে, তার জন্য তুমি আমাকে কষ্ট দিবে? তোমার অতীতে কি ঘটেছে তা আমি জানতে চাই। এরপর সুরিয়া কোনো উপায় না পেয়ে তার 5 বছর আগের লাভ স্টোরি শোনাতে থাকে। সেখানে দেখানো হয় সুরিয়া একটা মন্দিরে অনুষ্ঠানে গান গাচ্ছিল, আর সেই অনুষ্ঠানে একটি মেয়েকে দেখে ক্রাশ খায়, আর সেই মেয়েটি ছিল ভেনেলা। পাগলের মতো তার ঠিকানা খুঁজতে থাকে। তখন সেই মন্দিরের পুরোহিতের কাছে ঠিকানা জানতে চায়, কিন্তু পুরোহিত বলে, তুমি আগে মন্দিরের কিছু কাজ করে দাও, তারপরে তোমাকে ঠিকানা দেব। এরপর সে মন্দিরের কাজ করতে থাকে। অবশেষে মন্দিরের কাজ শেষ হলে পুরোহিত তাকে মেয়েটির ঠিকানা দেয়, কিন্তু সে একবারের জন্য মেয়েটির সাথে দেখা করতে পারে না। একদিন তার বাবা তাকে মিউজিক ছেড়ে ভালো একটি চাকরি নিতে বলে। তখন সুরিয়া বলে যে, আমি গান বাজনা করেই ভালো কিছু করতে চাই, তুমি একদিন আমার মিউজিক কম্পিটিশনে এসো। এরপর তার বাবা তার একটি প্রোগ্রামে আসে। কিছুক্ষণ পর সে অনুষ্ঠানে আরেকজন প্রতিযোগী আসে এবং সুরিয়াকে হার্ট করার চেষ্টা করে, কারণ সে চায় সুরিয়া যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে। এরপর সুরিয়া যখন রেগে ছেলেটিকে মারতে যায়, তখন ছেলেটি বলে যে, ভ্যানেলা কোথায় আছে আমি জানি, তুই যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ না করিস তাহলে আমি তাকে বলে দেব। সুরিয়া তার শর্তে রাজি হয়ে যায়, আর এটা দেখে তার বন্ধুরা খুবই অবাক হয়ে যায়। ছেলেটি বলে, ভ্যানেলা এখন ক্লক টাওয়ারে আছে, আর তুই এখন গেলেই তাকে পাবি। সুরিয়া প্রোগ্রাম ছেড়ে সেখানে চলে যায়, আর সে কারণে সে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না। আর এটা দেখে তার বাবার খুবই মন খারাপ হয়। অন্যদিকে সুরিয়া সেখানে যায় এবং গিয়ে দেখে ভেনেলা সেখানে বসে আছে এবং কারোর সাথে ফোনে কথা বলছিল। ভেনেলাকে দেখে সে আস্তে আস্তে তার দিকে যেতে থাকে এবং প্রপোজ করে ফেলে, কিন্তু ভেনেলা তাকে একটি চড় মারে। আর এই সিন আপনারা এর আগেও দেখেছেন। আর এতে সুরিয়া অনেক কষ্ট পায় আর বাড়ি গিয়ে অনেক মদ পান করে। এরপর সে বাসায় গিয়ে মাতাল অবস্থায় তার বাবার সাথে অনেক খারাপ আচরণ করে। সুরিয়ার বাবা এতে কষ্ট পেয়ে রাতে একটু একাকী সময় কাটাতে চায়, আর দুর্ভাগ্যবশত ওই রাতেই তার বাবার মৃত্যু হয়। সুরিয়ার বাবার মৃত্যুতে সে অনেক কষ্ট পায়। এরপর সিন চলে আসে বর্তমানে। সেখানে আমরা দেখতে পাই সুরিয়া কেঁদে কেঁদে ভেনেলাকে এইসব বলছিল। তখন ভেনেলা বলছিল, মেয়েটা খুব হতভাগী, কারণ তোমার মতো কাউকে পেয়েও সে হারিয়েছে। ভেনেলা এখনো বুঝতে পারেনি সেই দিনের সেই মেয়েটি সে নিজেই ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই সেই ছেলেটি ভেনেলার জন্য আবারও বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ভেনেলা ওই ছেলেটিকে একদম সহ্য করতে পারতো না, তাই তাদের সাথে অনেক উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। আর তার বাবাকে বলে, আমি এই বিয়েতে কোনোভাবেই রাজি নই। সে বলে, আমি আরেকবার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেব, এইবার যদি পাশ করতে না পারি তাহলে তুমি যার সাথে বিয়ে দেবে আমি তাকেই মেনে নিব। এরপর আমরা দেখতে পাই সে পরীক্ষা নিয়ে তার দাদির সাথে কথা বলছিল, আর এর মাঝেই হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সে বলে, দেখি এবার কে আমাকে পাশ করা থেকে আটকায়। এরপর সে সুরিয়াকে কল দেয় এবং বলে, তুমি যেহেতু 2019 সালে আছো, তাহলে তো তুমি 2014 সালে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল তা তুমি জানো। তাই ভেনেলা 2014 সালের সমস্ত প্রশ্ন কালেক্ট করতে বলে। এরপর সুরিয়া আর তার বন্ধু মিলে 2014 সালের সমস্ত প্রশ্ন সংগ্রহ করে। তারপর সে ভেনেলাকে ফোন করে সমস্ত প্রশ্নগুলো বলতে থাকে। ভেনেলা অনেক ভাব নিয়ে পরীক্ষা দেয়। রেজাল্টের দিন ভেনেলার বাড়িতে অনেক সাংবাদিক আসে, কারণ সে এবারের পরীক্ষায় পাশ করেছে। এটা শুনে তার বাবা খুবই খুশি হয় এবং তার বিয়েটা ক্যান্সেল করে দেয়। এতে সে জার্মানিতে যাওয়ার সুযোগ পায়, আর এই খুশিটা সে সুরিয়াকে ফোন করে জানায়। সুরিয়ার সাথে কথা বলতে বলতে ভেনেলা খুব ইমোশনাল হয়ে যায়, কারণ ভেনেলা তার জন্য তার স্বপ্নগুলো পূরণ করতে পারছে। পরের সিনে আমরা দেখতে পাই সুরিয়া তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করছে। অনুষ্ঠান শেষে সুরিয়া দেখতে পায় ভেনেলা তাকে 6 বার কল করেছিল। পরে সে কল ব্যাক করলে ভেনেলা বলে যে, আমি কিভাবে পরীক্ষায় পাশ করেছি এটি আমি বাবাকে বলেছি আর তার কাছে ক্ষমাও চেয়েছি। সুরিয়া বলে যে, আমি আমার বাবার কাছে শেষবারের মতো ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পাইনি। আজকের এই দিনে রাত
8টায় আমার বাবা মারা গিয়েছিল। এটা শুনে ভ্যানেলা বলে, এখন বাজে 6টা, আর মাত্র 2 ঘন্টা পরে তোমার বাবা মারা যাবে। এটা শুনে সুরিয়ার মাথায় একটি বুদ্ধি আসে, আর সে ভ্যানেলাকে বলে যে আজকের এই দিন রাত 8টায় আমার বাবা মারা গিয়েছিল। এখন তুমি ওই সময় আছো, তোমার হাতে এখনো 2 ঘন্টা সময় আছে। তুমি যদি আমার সেই ঠিকানায় যাও তাহলে তুমি আমার বাবাকে দেখতে পাবে, এবং এটাও হতে পারে যে তুমি আমার বাবাকে বাঁচাতে পারবে। এরপরে সুরিয়া তাদের সেই ঠিকানা ভ্যানেলাকে দিয়ে বলে সেখানে যেতে। ভ্যানেলা তখন তার বাবাকে বাঁচাতে সেখানে ছুটে যায়। আপনাদের হয়তো মনে আছে সুরিয়ার বাবা কোনো কারণে হতাশ হয়ে বাসা থেকে বেরিয়েছিল, তারপরে লাশ হয়ে বাড়িতে ফিরেছে, আর এখানেই সুরিয়ার বাবা বাসা থেকে বের হয়। ভ্যানেলা তখন সুরিয়ার বাবাকে দেখে বুঝতে পারে এটা হয়তো সুরিয়ার বাবা। তখন ওই সময় কেউ একজন ভ্যানেলার মুখ পিছন থেকে চেপে ধরে এবং তাকে একটি বিল্ডিং এ নিয়ে যায় রেপ করার জন্য। কিন্তু এটা দেখে সুরিয়ার বাবা তাকে বাঁচানোর জন্য যায়। ভ্যানেলার ফোনটা হাত থেকে পড়ে যায়। এদিকে সুরিয়ার বাবা ভ্যানেলাকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়। ভ্যানেলার ফোনটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে যায়। একটু পরেই সুরিয়ার বাবা মারা যায়। ভ্যানেলা বুঝতে পারে যে তাকে বাঁচাতে গিয়েই সুরিয়ার বাবা মরেছে। পরের দিন সে সুরিয়ার বাড়িতে আসে এবং প্রথমবারের মতো সে সুরিয়াকে দেখে এবং অবাক হয়ে যায়, কারণ এই সুরিয়াই তাকে প্রপোজ করেছিল এবং সে তাকে চড়ও মেরেছিল। সে ভাবে যে সুরিয়া আমাকে ভালোবাসতো এবং আমি যাকে ভালোবাসতাম সে দুজন একই। ভ্যানেলা যখন সুরিয়ার সাথে দেখা করতে যায় তখন সুরিয়া জ্ঞান হারিয়ে ফেলে, যার কারণে ভ্যানেলা সুরিয়ার সাথে দেখা করতে পারে না। এদিকে সুরিয়া ভ্যানেলার সাথে কথা বলার জন্য বারবার কল করতে থাকে, কিন্তু প্রতিবারই ফোন অফ দেখায়। আপনাদের বোঝার সুবিধার্থে বলি, সুরিয়া যেই নাম্বারে ফোন দিত সেটা তার নিজের নাম্বার, তাই ওই সিম ছাড়া তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব না। ভ্যানেলার ফোন হারিয়ে যাওয়ার জন্য সে সুরিয়ার সাথে কোনোভাবেই কথা বলতে পারছিল না, তাই সে তার সিম রিপ্লেস করার জন্য কাস্টমার কেয়ারে যায়। তখন কাস্টমার কেয়ারের লোকেরা বলে এই সিমটি অন্যজনের নামে রেজিস্টার করা আছে, তাই আপনাকে এটি দেওয়া যাবে না। এটা শুনে ভ্যানেলা অবাক হয়ে যায়, কারণ সিমটা তার এবং তার নামে রেজিস্ট্রেশন করা, আর এর রহস্য আমরা পরে জানতে পারবো। এরপর সে একটি গাড়ি করে যাচ্ছিল, সেই সময় তার দাদির কল আসে এবং সে বলে যে তুই কোথায়। তখন সে বলে সুরিয়ার বাবা 2014 সালে যেভাবে মরেছে সেটা আমি সুরিয়াকে জানাতে চাচ্ছি। এরপর সুরিয়ার সাথে দেখা করতে যায় ভ্যানেলা, কিন্তু নিয়তির দুর্ভাগ্যের কারণে তাদের আর দেখা হয় না। এরপরে যতবারই ভ্যানেলা সুরিয়ার সাথে দেখা করতে গিয়েছে ততবারই কোনো না কোনো বাধা তাদের মাঝে এসে পড়েছে, যার ফলে তাদের আর দেখা করা হয়নি। তবুও ভ্যানেলা চেষ্টা করতে থাকে। একদিন সে সুরিয়ার বাসায় গিয়ে দেখে সুরিয়ার বাসায় তালা লাগানো। তখন সে জানতে পারে সুরিয়া বাসা ছেড়ে কাশি চলে গিয়েছে, আর এটা শুনে তার খুব মন খারাপ হয় এবং তার দাদিকে সবকিছু খুলে বলতে থাকে এবং কান্না করতে থাকে, কারণ আর 2 দিন পরেই তার জার্মানি যাওয়ার ডেট। এর মাঝে সুরিয়াও কাশি চলে গেছে। এরপর সে সুরিয়ার কাছে কাশি যেতে চায়, তখন তার দাদি তাকে আটকায় আর বলে তুই যতই চেষ্টা করিস না কেন তুই সুরিয়ার সাথে দেখা করতে পারবি না। আর এর কারণ হচ্ছে তুই যদি সুরিয়ার সাথে দেখা করতে পারতিস তাহলে 2019 সালে আজ তুই তার বউ হয়ে থাকতি। তুই তো জানতিস তার বাবা মারা যাবে, কিন্তু অনেক চেষ্টা করেও তুই কি তার বাবাকে বাঁচাতে পারছিস? আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, বিজ্ঞান যতই দূরে এগিয়ে যাক না কেন, যতই ভবিষ্যতে যাক না কেন, আমাদের ভাগ্য কখনোই বদলাতে পারবে না। এই ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদের দেয়নি, তাই চেষ্টা করাটাই বৃথা। সিন শিফট হলে আমরা সুরিয়াকে দেখতে পাই। সুরিয়া তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আবারও একটি মিউজিক কম্পিটিশনে অংশগ্রহণ করে। তখন একটি মেয়ে এসে সুরিয়াকে বলে যে আমি সকল তথ্য কালেক্ট করেছি, তোমার আর ভ্যানেলার নাম্বার এক হওয়ার কারণ হচ্ছে ভ্যানেলা ফোন হারিয়ে ফেলার পর সে সেই সিম আর ব্যবহার করতো না, তাই এই নাম্বারটি অনেকদিন ডিএক্টিভ থাকার কারণে নাম্বারটি সিম কোম্পানি নতুন করে মার্কেটে বিক্রি করে দিয়েছে, আর ভাগ্যক্রমে সেই সিমটা তুমিই কিনেছো, তাই 2014 সালের নাম্বারটা এখন 2019 সালে তোমার নাম্বার। এরপর মেয়েটি সুরিয়াকে সাইডে নিয়ে বলে যে ভ্যানেলা আর বেঁচে নেই। মেয়েটি সুরিয়াকে 2014 সালের একটি পত্রিকা দেখায়, যেখানে রোড অ্যাক্সিডেন্টে ভ্যানেলার মৃত্যুর খবর ছবিসহ দেয়া আছে। পত্রিকায় ভ্যানেলার ছবি দেখে সুরিয়া চমকে যায়, কারণ এই মেয়েটিকে সে 5 বছর আগে প্রপোজ করেছিল। সুরিয়া এইসব ভেবে কাঁদছিল। ঠিক তখনই ভ্যানেলার কল আসে। তখন ওপাশ থেকে একটি ছেলে কথা বলছিল। সে বলে যে এই ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি। সুরিয়া তার সাথে কথা বলে বুঝতে পারে যে ফোনের ওপাশে যার সাথে কথা বলছে সে আর কেউ নয় বরং সে নিজেই। তখন সে বলে ফোনটি ভ্যানেলা নামের একটি মেয়ের, আর সে খুব বিপদে আছে, তুমি যেভাবেই হোক এই ফোনটি তার কাছে পৌঁছে দাও। সুরিয়ার কথা মতো 5 বছর আগের সুরিয়া ভ্যানেলার কাছে যেতে থাকে। সে গিয়ে দেখে ভ্যানেলা গাড়িতে করে কোথাও যেন যাচ্ছে। অতীতের সুরিয়া বর্তমানের সুরিয়ার সাথে কথা বলতে বলতে ভ্যানেলাকে ফলো করতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা দুজনেই একটি জ্যামে আটকে যায়। তখন সুরিয়া তার বাইক রেখে দৌড়ে ভ্যানেলার কাছে যেতে যায়। ঠিক সেই সময় একটি ট্রাক এসে ভ্যানেলার গাড়িকে ধাক্কা মারে। অপরদিকে আরেকটি লোকের ধাক্কা খেয়ে অতীতের
সুরিয়ার হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়। তারপর অনেক দিন কেটে যায়। এরপর ২০১৯ সালে নতুন সুরিয়াকে দেখা যায় ক্লক টাওয়ারের হলুদ বেঞ্চে বসে আছে এবং অদ্ভুত কিছু ঘটছে। কিছুক্ষণ পরে ঝড় বাতাস সহ আকাশের বজ্রপাত থেমে যায়। এরপর সুরিয়া তার পেছনে কারো উপস্থিতি টের পায়। সে পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সে পিছনে তাকিয়ে দেখতে পায় যার সাথে সে ফোনে কথা বলছিল সেই মেয়েটিকে। আর এই হচ্ছে সেই মেয়ে ভ্যানেলা। তখন তারা নিজেদের আবেগকে কন্ট্রোল করতে না পেরে দুজন দুজনকে জড়িয়ে ধরে। সেখান থেকে সিন শিফট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে আসলে সেই গাড়ির দুর্ঘটনার সিন দেখানো হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ভ্যানেলা সুরিয়ার একজন বন্ধুকে দেখে। তার সাথে কথা বলার জন্য সে গাড়ি থেকে নেমে যায় আর ওই ট্রাক এসে গাড়িটিকে ধাক্কা দেয়। সুরিয়া বলে, তাহলে তুমি সেই দিনের অ্যাক্সিডেন্টে মারা যাওনি? ভ্যানেলা বলে, না। সুরিয়া বলে, তাহলে পত্রিকায় যে সেই নিউজটা ছাপানো হয়েছিল? তখন ভ্যানেলা বলে, আমি যে মারা যাইনি সেই নিউজটাও পত্রিকায় ছাপা হয়েছিল, তুমি কি সেটা দেখতে পাওনি? তখন সুরিয়া না বলে। ভ্যানেলা বলে, সরি সুরিয়া, আমি তোমার বাবাকে বাঁচাতে পারিনি। সে আরো বলে, আমি জার্মানি থেকে কোর্স কমপ্লিট করে এসেই তোমার আশেপাশেই থাকতাম, তোমার জন্য আমি প্রতিদিন খাবার পাঠাতাম। যেদিন তুমি আমার সাথে দেখা করতে প্রথম ক্লক টাওয়ারে গিয়েছিলে সেদিন আমিও ওখানেই ছিলাম। আমি তোমার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। যেদিনই তোমার সাথে যোগাযোগ করতে যাই সেদিনই ক্রস কানেকশন হয়। তাছাড়া আমি যতবারই তোমার কাছাকাছি যেতে চাই ততবারই কোনো না কোনো বিপদ চলে আসে, তাই আমি তোমার আশেপাশে থেকেও তোমার সাথে দেখা করিনি। আর এরপর তারা দুজন আবার নতুন জীবন শুরু করে। আর এখানেই শেষ হয় এই সিনেমার গল্প। কেমন লাগলো আজকের সিনেমা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।